সরকারকে বেকায়দায় ফেলতে চট্টগ্রামে পবিত্র কোরআন শরীফ ছিঁড়ে ফেলে জামায়াত শিবির। দুইজনের জবানবন্দি। জামায়াতের বিচারে আইনি সংশোধনী মন্ত্রিসভায় উঠবে ফেব্রুয়ারিতে। দারিদ্র্য দূর করতে এই অঞ্চলের দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। চীনা ভাষায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইয়ের মোড়ক উন্মোচন। পহেলা বৈশাখে টিএসসিতে নারী লাঞ্ছনার অভিযোগে গ্রেফতার একজন 2 দিনের রিমান্ডে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি। মেট্রো রেলের রুট পরিবর্তনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ উপাচার্যের। এবং সিগন্যাল বাতি থাকলেও রাজধানীতে ট্রাফিক ব্যবস্থায় এখনো ব্যবহার হচ্ছে পুরনো পদ্ধতি। নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ। প্রবাসী সময়ের সঙ্গে আছে আমি আসাদ আজিম। ধর্মীয় উস্কানির মাধ্যমে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলতে পরিকল্পিতভাবে জামায়াত শিবিরের কর্মীরা চট্টগ্রামের সাতকানিয়া এবং লোহাগড়ার 19টি মসজিদে পবিত্র কোরআন শরীফ ছিঁড়েছিল বলে জানিয়েছে পুলিশ। জামায়াত শিবিরের 4 নেতা কর্মীকে গ্রেফতারের পর দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও মিলেছে এই তথ্য। এই ঘটনাকে চরম ন্যাক্কারজনক বলে আখ্যায়িত করেছেন ইসলামী চিন্তাবিদরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 11 জানুয়ারির পর থেকে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া এবং লোহাগড়ার বিভিন্ন মসজিদে রাখা পবিত্র কোরআন শরীফ ছিঁড়ে ফেলার অভিযোগ আসতে থাকে। এমনকি এ নিয়ে ফেসবুক সহ সামাজিক গণমাধ্যমে নানা ধরনের অপপ্রচার চালাতে থাকে জামায়াত শিবিরের কর্মীরা। স্পর্শকাতর এই বিষয় নিয়ে অনুসন্ধান শুরু করে জেলা পুলিশের বিশেষ দল। পরবর্তীতে বিশেষ অভিযানে জামায়াত শিবিরের নেতাকর্মীদের আটকের পর বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। এমনকি ঘটনার সাথে সম্পৃক্ত দুজন মানসিক অনুশোচনা থেকেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। 15 থেকে 20 জন হবে। তারা মিটিংয়ে পরিকল্পনা গ্রহণ করে যে পবিত্র কোরআন শরীফ ছেড়ার জন্য। তাদের মূল উদ্দেশ্য ছিল ইসলামী সমমনা দলগুলোকে একত্রিত করা এবং গভর্নমেন্টকে একটি বেকায়দায় ফেলানো। জামায়াত শিবিরের এই চক্রকে চিহ্নিত করার পর বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। এই সময় ছেঁড়া কোরআন শরীফগুলো সাংবাদিকদের সামনে উপস্থাপন করে পুলিশ। রিয়াদ 24 তারিখে জবানবন্দি দেয় এবং আসাদুল্লাহকে ধরার পর আসাদুল্লাহ একই কথা বলে। দুজনই ছাত্র শিবিরের নেতা এবং তারা বলে যে তারা তাদের সিনিয়র নেতৃবৃন্দের নির্দেশ মোতাবেক এই কাজগুলি তারা করে। শুধুমাত্র দেশকে অস্থিতিশীল করে তুলতে পবিত্র কোরআন শরীফ নিয়ে জামায়াত শিবিরের এই রাজনীতিকে ঘৃণ্য এবং ন্যাক্কারজনক বলে মন্তব্য করেন এই ইসলামী চিন্তাবিদ। কোরআন শরীফ ছেড়ে কোরআন শরীফ পড়ে যদি এটাকে রাজনৈতিক উদ্দেশ্যে যদি ব্যবহার করা হয়, এর চেয়ে জঘন্যতম অপরাধ আর দ্বিতীয় কোনো আছে বলে আমি মনে করি না। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন গ্রেপ্তারকৃত 4 জনের কাছ থেকে তারা ঘটনার সাথে সম্পৃক্ত জামায়াত শিবিরের অন্তত 40 জনের নাম পেয়েছেন। এর মধ্যে জামায়াতের একজন শীর্ষ নেতাও রয়েছেন। বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলার চার্জশিটে এদের সবারই নাম উল্লেখ করা হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সংগঠন হিসেবে জামায়াতে ইসলামের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনী আইন মন্ত্রিসভায় উঠবে ফেব্রুয়ারিতে, জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এছাড়া মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইনের খসড়া প্রণয়নের কাজ চলছে বলেও জানান আইনমন্ত্রী। ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি বিভিন্ন দাবি নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে দেখা করার পর মন্ত্রী সাংবাদিকদের কথা বলেন। সাক্ষাৎকালে ঘাতক দালাল নির্মূল কমিটি, মুক্তিযুদ্ধ অপরাধ অস্বীকার আইন, মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে সাক্ষী সুরক্ষা আইন এবং দেশের সংখ্যালঘুদের রক্ষায় সংখ্যালঘুর সুরক্ষা আইন প্রণয়ন সহ 12 দফা দাবি জানান। এসব দাবি পর্যালোচনা করে তা বাস্তবায়নের আশ্বাস দেন আইনমন্ত্রী। সংগঠনের বিচার এবং শাস্তির বিধান রেখে একটা আইন করার প্রয়োজন হয়েছে এবং সেটা আইসিটি একটা অ্যামেন্ড করে করা হচ্ছে এবং সেইটা জামাত নিষিদ্ধ হবে কি নিষিদ্ধ হবে না সেটা আদালত বলবেন। মুক্তিযুদ্ধ নিয়ে ফুটবল খেলা আমরা খেলতে দিতে পারি না। বিএনপির এক নেতা বলেছেন আজকে ওনাদেরকে লিস্টে দিতে হবে যে কতজন শহীদ হয়েছেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ওনারাও ক্ষমতায় ছিলেন, ওনারা তখন লিস্ট তৈরি করেন নাই। আজগবি কথাবার্তা বললে পরে তো আমরা সেটা শুনবো, সেটাও আমাদের সময় নাই। তো সেই কারণেই আজকে এই আইনটার প্রয়োজন আছে।
কওমি মাদ্রাসার আড়ালে দেশে জঙ্গিবাদ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে নজরদারি বাড়াতে সংসদ সদস্যদের আহ্বান জানিয়েছে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের অনুপস্থিতিতে খাদ্যমন্ত্রী আরও বলেন, দেশের কওমি মাদ্রাসা নিয়ন্ত্রণ ও আধুনিকায়নে সরকার কাজ করছে। সরকার কওমি মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তার জন্য একটা কওমি মাদ্রাসার বোর্ডও করা হয়েছে, একটা কমিটিও করা হয়েছে। তাদের সিলেবাস, তাদের সমস্ত কিছু মোটামুটি আধুনিকরণ কীভাবে করা যায় সেই চিন্তা ভাবনাও কিন্তু সরকার করছে। কওমি মাদ্রাসাগুলো সবগুলোই জঙ্গি তৈরি কারখানা না, কিন্তু কিছু কিছু কওমি মাদ্রাসায় এই সমস্ত জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয়। এমনকি জঙ্গি যারা, তারা কিন্তু ও লেভেল এলিমেন্টারি স্কুলের শিক্ষক ছাত্ররাও আছে। কাজে আমাদের প্রত্যেকটি মাননীয় সংসদ সদস্য এই ব্যাপারে যদি তৎপর থাকেন, তার এলাকার কওমি মাদ্রাসাগুলো কতগুলো বৃদ্ধি পেয়েছে এবং এই কওমি মাদ্রাসাগুলো কিভাবে লেখাপড়া হচ্ছে এবং সেখানে কি অবস্থা সেই কওমি মাদ্রাসাগুলোর, সেখানে যে সমস্ত হুজুররা আছেন বা সেই সমস্ত পরিবেশ কি এবং তারা কি কি করছে না করছে, এই ব্যাপারে মাননীয় সংসদ সদস্যদের আমি মনে করি দৃষ্টি রাখা উচিত। প্রবাসী সময় আরও থাকছে। পুলিশের তল্লাশির সময় ধস্তাধস্তিতে আহত হন ব্যাংক কর্মকর্তা রাব্বি। আদালতে তদন্ত রিপোর্ট। কেন লাঞ্ছিত হবেন প্রশ্ন তুলে নতুন করে মামলা নেয়ার নির্দেশ। এবং দুদকে হাজিরা দিলেন মুসা বিন শমশের। অবৈধ সম্পদ অর্জন নেই বলে দাবি, হিসেবে গড়মিল পেয়েছে দুদক। বাংলাদেশ এবং চীনসহ এই অঞ্চলের দেশগুলোর সমস্যা অভিন্ন, আর তা নিরসনে চাই সমন্বিত উদ্যোগ। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একসঙ্গে কাজ করলে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো থেকে দারিদ্র্য দ্রুত দূর করা সম্ভব। বৃহস্পতিবার বিকেলে গণভবনে চীনা ভাষায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা রাখেন। ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে কাজ করার সময় চীনা নাগরিক চাইশি আকৃষ্ট হন বাংলাদেশের প্রতি। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন তাকে বিশেষভাবে উজ্জীবিত করে। তারই নেতৃত্বে একদল চীনা নাগরিক অনুবাদ করে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী। বইটির চীনা সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তাই উচ্ছ্বসিত চাইশি তার অভিব্যক্তি প্রকাশ করলেন বঙ্গবন্ধুর মাতৃভাষা বাংলাতে। অনুবাদ করতে একটু সময় লেগেছে, কিন্তু আমি খুব খুশি হয়েছি যে করা হয়েছে। আমার মনে হয় আমি একটা ভালো কাজ করেছি। আমি আরেকটা কথা বলতে চাই যে কয়েক বছর পরে এসে দেখলাম বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে, পরিবর্তন হয়েছে। অনুষ্ঠানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেক দিনের। তিনি আশা করেন এই সম্পর্ক অটুট থাকবে। আমরা সত্যি কথা বলতে আমরা এই অঞ্চলের মানুষ, আমাদের সমস্যাগুলো যেমন একরকম, আমরা কিন্তু সমাধানও করতে পারি। সেজন্য আমাদের সকলের একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা দরকার, যেটা এই মুহূর্তে আমাদের আছে। কাজে আমি চাই যে দক্ষিণ এশিয়া দেশগুলি এবং চায়না সহ সমস্ত অঞ্চলের সাথে একটা সুন্দর সম্পর্ক হোক, যেটা আমাদের আরো উন্নত করবে। কারণ এই অঞ্চলের মানুষগুলি যেন দারিদ্র্য থেকে উঠে আসতে পারে এবং উন্নত হতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী চীনা ভাষা ছাড়াও অনুদিত হয়েছে ইংরেজি, জাপানি এবং উর্দু ভাষায়। এছাড়া জার্মান এবং ফ্রেঞ্চ ভাষায়ও চলছে অনুবাদের কাজ। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। রাত 8টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে যান। পরে সেখানে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও তার সঙ্গে ছিলেন। এদিকে BDNews24.com জানিয়েছে, প্রধান বিচারপতি SK সিনহাও বঙ্গভবনে ছিলেন। BD নিউজ জানায়, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতির দেয়া নৈশভোজে অংশ নেন। তবে বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। রাজধানীতে মেট্রো রেল প্রকল্প 2020 সালে নির্ধারিত সময়ে সম্পন্ন হবে বলে প্রত্যাশা প্রকল্প সংশ্লিষ্টদের। প্রকল্প পরিচালক জানান, মেট্রো রেল রুটে যেসব সেবা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সে এলাকায় 1.5 মিটার উঁচু শব্দ নিরোধক দেয়াল করা হবে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পরিবেশ বিঘ্নিত না করে মেট্রো রেল প্রকল্প বাস্তবায়িত হোক, এমনটাই চান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বিস্তারিত এমআর আমিনের রিপোর্টে। যানজট নিরসন এবং দ্রুত যাতায়াতের জন্য রাজধানীর উত্তরা থেকে মিরপুর আগারগাঁও হয়ে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ রুটে বাস্তবায়ন হচ্ছে মেট্রো রেল প্রকল্প। এই রুটের আওতায় পড়েছে শাহবাগে 2টি ও ফার্মগেটে একটি হাসপাতাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। এসব এলাকার শব্দ দূষণ ও পরিবেশের ক্ষতির আশঙ্কা নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক রয়েছে। কোনো ক্ষতির আশঙ্কা নেই উল্লেখ করে প্রকল্প পরিচালক বলেন, সব মহলের সাথে আলোচনা করেই উদ্যোগ নেওয়া হয়েছে। 2010-11-তে এগুলো নিয়ে অনেক ডিবেট হয়েছে যে লাইনটা কোন পথে যাবে, এবং শেষ পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটির সঙ্গে সমঝোতা হওয়ার পরই সরকার এই রুট নির্ধারণ করেছে। এখন যদি আমরা রুট চেঞ্জ করতে যাই তাহলে আমাদের আবার অনেক পিছনে ফিরে যেতে হবে। প্রকল্প এলাকার ঐতিহাসিক স্থাপনা রক্ষা ও কোনো প্রতিষ্ঠানের ক্ষতির কারণ না হয় সে বিষয় বিবেচনায় নিয়ে প্রকল্পের কাজ করা হচ্ছে। সংসদ ভবন হাসপাতালের পাশে এবং ঢাকা ইউনিভার্সিটিতে এত এক্সপেন্সিভ ধরনের একটা সিস্টেম বসাচ্ছে শুধুমাত্র নয়েজ এবং ভাইব্রেশনটাকে কন্ট্রোলের মধ্যে আনার জন্য। সো অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট নয়েজ এবং ভাইব্রেশন কোনো ইস্যুই না। বৃহৎ স্বার্থে নেয়া এই প্রকল্প ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সবার উপকারেই আসবে বলে মত উপাচার্যের। আমাদের ছাত্রছাত্রীদেরই বেশি প্রয়োজন এটি, অতি সস্তায় দ্রুততার সাথে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য মেট্রো রেলের কোনো বিকল্প নেই। তা আমার মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে মেট্রো রেল কর্তৃপক্ষের যে আলোচনা এবং আমাদের ছাত্রছাত্রীদের যে চাহিদা এবং যে উদ্বেগ, এই সবই বিবেচনায় নিয়ে আমরা অত্যন্ত সুন্দরভাবেই মেট্রো রেলের যে প্রকল্প সেটি আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাস্তবায়ন করতে পারব। বর্তমানে প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া চলছে। মেট্রো রেল চালু হলে বিদ্যুৎ ও গ্যাসের দামের মতোই মেট্রো রেল আইন দ্বারা যাত্রীদের ভাড়া নির্ধারিত হবে। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে মেট্রো রেলের রুট পরিবর্তনের দাবিতে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। মিছিল শেষে তারা উপাচার্য অধ্যাপক আ.ম আরিফিন সিদ্দিককে স্মারকলিপি দিয়েছে। এ সময় শিক্ষার্থীদের মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে মেট্রো রেলের রুট গেলে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হবে বলে স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন। তারা বলেন, মেট্রো রেলের কারণে ক্ষতিগ্রস্ত হবে গণজাগরণের ঐতিহাসিক স্থান শাহবাগ। এছাড়াও মেট্রো রেল হলে যানজট ও শব্দ দূষণের কারণে লেখাপড়ার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হবে বলেও শিক্ষার্থীরা দাবি করেন। এ কারণে মেট্রো রেলের স্টেশন মৎস্য ভবন এলাকায় করার আহ্বান জানান তারা। নট দ্যাট যে আমরা মেট্রো রেল চাচ্ছি না, আমরা অবশ্যই চাচ্ছি, কিন্তু আমরা চাচ্ছি আমাদের ঢাকা ইউনিভার্সিটির উপর দিয়ে যাতে না যায়। যারা এই দাবির বিরুদ্ধে করছে, যে মেট্রো রেলের পক্ষে করছে, তারাও আসলে আমাদের সাথেই যোগ দেওয়া উচিত। মেট্রো রেল যদি ওখানে হয়, ওই সোশ্যাল গ্যাদারিং প্লেসটা আমাদের থাকবে না। যদি সোশ্যাল গ্যাদারিং প্লেস না থাকে, আমাদের আর কোনো আন্দোলন, জাতীয় মুক্তির কোনো আন্দোলন এই দেশে তৈরি হবে না। তাদেরকে পরামর্শ দিয়েছি যে প্রয়োজনে তারাও মেট্রো রেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারে। তাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের জবাব তারা তাদের থেকে সরাসরি নিতে পারে। আর আমিও তাদের যে স্মারকলিপি পেয়েছি সেটি তাদের জানাবো। অনিয়মই যেন নিয়ম হয়ে গেছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থায়। সিগন্যাল বাতি সচল থাকলেও ট্রাফিক নিয়ন্ত্রিত হচ্ছে পুরোপুরি পুরনো পদ্ধতিতে। এতে একদিকে ট্রাফিক পুলিশকে দিতে হচ্ছে অতিরিক্ত শ্রম, অপরদিকে অপচয় হচ্ছে বিদ্যুতের। ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার আগেই সমন্বিত পদ্ধতি প্রণয়নের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমনের রিপোর্ট। সিগন্যালে জ্বলছে লাল বাতি, তবুও চলছে গাড়ি। অবিরাম চলতে থাকা এই সিগন্যাল বাতিগুলোর দিকে যেন খেয়ালই নেই কারো। লাঠি হাতে ট্রাফিক পুলিশ সামনে না দাঁড়ালে যেন থামতে মানা। সব ক্ষেত্রেই ডিজিটাল পদ্ধতির ছোঁয়া লাগলেও ট্রাফিক ব্যবস্থা চলছে 70 দশকের সেই সনাতন পদ্ধতিতেই। এখন ওদের এখানে সার্জেন আছে, এখানে ট্রাফিক আছে, ওনারা যখন সংকেত দেয় তখন ছাড়ে। সব জায়গায় ডিজিটাল, হাত দেখায় তো এই সিস্টেম কোথাও নাই, এটা অনেক আগেই উঠে গেছে। সিগন্যাল সবাই মানে, তাহলে তো আমাদের কষ্টটা অনেক কম হতো। রাজধানীর সিগন্যাল বাতিগুলো পরিচালনা করে 2 সিটি কর্পোরেশন, আবার ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তাতেও মুক্তি মিলছে না যানজটের কবল থেকে, বরং দিতে হচ্ছে অতিরিক্ত শ্রম, অপচয় হচ্ছে বিদ্যুতের। আর এজন্য প্রতিষ্ঠান দুটির মধ্যে সমন্বয়হীনতাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। দক্ষ জনগোষ্ঠীর অপচয়, বিদ্যুতের অপচয় এবং বিজ্ঞান নির্ভর ব্যবস্থাপনার অপব্যবহার, এর মধ্যে দিয়ে আইন না মানার কালচার তৈরি হচ্ছে। এবং এই কালচার থেকে বাঁচার জন্য
প্রথমেই হয় সিগন্যালটা বন্ধ করে দেওয়া হোক, অথবা সিগন্যাল থাকলে সেখানে ট্রাফিক পুলিশ এই কাজ করবে না, এটা নিশ্চিত করা হোক। যদিও কর্তৃপক্ষ শোনাচ্ছেন আশার বাণী। সিগন্যাল দিয়ে তো আমি উন্নত কিছু করতে পারবো না, টাইমিং একই থাকবে, কিন্তু আমি তাকে দূরে দূরে আস্তে 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 করে তার যাতে ধৈর্যচ্যুতি না ঘটে, এটা তো এই টোটাল সিস্টেমটি নিয়েই হয়তো একসাথে কাজ চলতেছে। ইতিমধ্যে মেট্রোপলিটন পুলিশ থেকেও আলাদা এই সিগন্যাল কন্ট্রোলিংয়ের জন্য একটা ইউনিট গঠিত হচ্ছে, এটা প্রক্রিয়াধীন রয়েছে। আর আমাদের তরফ থেকেও আমরা এই সিগন্যালিং করার জন্য যে সহায়তা সেটা আমরা দিয়ে যাচ্ছি। আর এই পরিকল্পনা বাস্তবায়ন হলে শিগগিরই যানজটের মাত্রা সহনীয় পর্যায়ে চলে আসবে বলেও জানান তারা। এমনিতেই যানজটে নাকাল নগরবাসী, তার উপর ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যা। বিশেষজ্ঞরা বলছে খুব অল্প সময়ের মধ্যে পুরো ট্রাফিক ব্যবস্থাকে এই সনাতন পদ্ধতি থেকে বের করে না আনতে পারলে এর চরম মূল্য দিতে হবে নগরবাসীকে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দায়িত্ব পালন করতে গিয়ে কোনো নাগরিক যাতে পুলিশের হয়রানির শিকার না হয় সেদিকে নজর রাখতে পুলিশ বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে পুলিশ সপ্তাহ 2016 উপলক্ষে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। সমাজে সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ ও জনসাধারণের পারস্পরিক সহযোগিতা ও অংশদায়িত্ব একান্ত প্রয়োজন। অপরাধ দমন ও নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে জোরদার করে জনগণকে সাথে নিয়ে আইন শৃঙ্খলার অধিকতর উন্নয়নে একযোগে কাজ করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান দায়িত্ব পালন করে কেউ যাতে হয়তো হয়রানির শিকার না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আপনাদের উদ্দেশ্য ও লক্ষ্য হবে দুষ্টের দমন ও শিষ্টের পালন। নির্যাতনকারী এসএ মাসুদ শিকদারের বিরুদ্ধে ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বির মামলা নেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে রাব্বিকে নতুন করে মামলা করতে হবে। রাব্বি সংক্রান্ত এক আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত এ আদেশ দেন। মামলার শুনানিতে আদালত বলেন, তল্লাশির নামে কাউকে অহেতুক হয়রানি করা যাবে না। এদিকে অভিযুক্ত এসআই মাসুদ শিকদার পুলিশের বিভাগীয় তদন্তে দোষী সাব্যস্ত হয়েছে বলে আদালতকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। আফজাল হোসেনের রিপোর্ট। ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে অবৈধভাবে আটক রেখে নির্যাতনের দায়ে মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদার এরই মধ্যে পুলিশের বিভাগীয় তদন্তে দোষী সাব্যস্ত হয়েছেন। বরখাস্ত করা হয়েছে নির্যাতনের সঙ্গে জড়িত মাসুদ সহ দুজনকে। এরপরও তার বিরুদ্ধে রাব্বির অভিযোগ মামলা হিসেবে নেয়নি পুলিশ। এ কারণে বিষয়টি গড়ায় আদালতে। বৃহস্পতিবার রাব্বি সংক্রান্ত এক আবেদনের শুনানিতে আপিল বিভাগ তার আদেশে মামলা নেওয়ার নির্দেশ দিয়ে রিট আবেদনটি নিষ্পত্তি করেছেন। তবে মামলা করতে হবে নতুন করে। পুলিশ অফিসারকে এবং ড্রাইভারকে তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং বলা হয়েছে তারা যে কাজ করেছে এটা পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। কাজেই পুলিশ বিভাগও তো যেই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রাব্বি সাহেবের অভিযোগ তার পক্ষ নেয়নি, বরঞ্চ নিরপেক্ষভাবে তদন্ত করেছে। আমাদের কথা হলো যে কোনো ব্যক্তি সংক্ষুব্ধ থানায় যাবেন, তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে নিজে যাবেন। আপিল বিভাগ শুনানিতে বলেছেন, গণতান্ত্রিক দেশে সংক্ষুব্ধ কোনো ব্যক্তি অভিযুক্তের বিরুদ্ধে মামলা করতে পারবে। তল্লাশি নামে কাউকে অহেতুক হয়রানি করা যাবে না বলেও মনে করেন আদালত। হাইকোর্ট ডিভিশনের যে ওটা জনস্বার্থে মামলাটা স্যাটিসফাইড করে দিয়ে অবজারভেশন দিয়েছে নতুন করে ফ্রেশ মামলা গ্রহণ করার জন্য। মাননীয় প্রধান বিচারপতি এবং অন্যান্য মাননীয় বিচারপতি বলছেন, পুলিশ অন্যায় করলে মামলা হবে না, অপরাধ করলে মামলা হবে না। আর গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যেখানে সাংবিধানিক সরকার আছে, শাসন ব্যবস্থায় এটা কাম্য নয়। গত 9 জানুয়ারি রাতে মোহাম্মদপুর থেকে বাসায় ফেরার পথে রাব্বিকে আটক রেখে অবৈধভাবে নির্যাতন করে মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদার সহ পুলিশের একটি দল। বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে দেশ জুড়ে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে নারী লাঞ্ছনার অভিযোগে গ্রেফতার কামালকে 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ জিজ্ঞাসাবাদের জন্য 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশ কামালকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে। বুধবার রাতে রাজধানীর চকবাজারের একটি বাসা থেকে কামালকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, লাঞ্ছনার ভিডিও ফুটেজের সঙ্গে চেহারার মিল থাকায় কামালকে আটক করা হয়। ভিডিও ফুটেজে কামাল ছাড়াও আরও কয়েকজন লাঞ্ছনাকারীকে দেখা গেছে। গত বছর 14 এপ্রিল টিএসসি এলাকায় বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে নারী লাঞ্ছনার ওই ঘটনা ঘটে।
গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর 3 থানায় দায়ের করা 9 মামলায় বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী আনীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বিএনপির সাবেক এই সংসদ সদস্য। শুনানি শেষে বিচারক শাহরিয়ার মাহমুদ আদনান ও ইউনুস আলী জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত বছর জানুয়ারিতে বিএনপির কর্মসূচি চলাকালে রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলাগুলো দায়ের করে পুলিশ। এসব মামলায় বেশ কিছুদিন পলাতক ছিলেন বিএনপির এই নেতা। প্রবাসের সময় আরো থাকছে। আয়ারল্যান্ডকে ৭৯ রানে হারিয়ে যুব বিশ্বকাপের শুভ সূচনা ফেভারিট ভারতের। পাকিস্তান শ্রীলঙ্কার জয়ের দিনে নেপালের কাছে হেরে অঘটনের শিকার নিউজিল্যান্ড। ময়মনসিংহে দুর্বৃত্তদের হামলায় মুহতাসিম বিল্লা নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন তার সহপাঠীরা। পুলিশ জানায় বৃহস্পতিবার বিকেলে শহরের কলেজ রোড এলাকায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মুহতাসিম বিল্লাহ শাকিলের উপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে তার মৃত্যুর খবরে বিক্ষোভ মিছিল বের করে তার সহপাঠীরা। পরে কলেজের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। সর্বসম্মুখে টাউন হলের মোড়ে তাকে মারা হয়েছে এবং যারা মারছে তাদের আমি ফাঁসি চাই। দুষ্কৃতিকারী তাদের মাঝে একজনের নাম প্রকাশ হয়েছে পিয়াস, সে তাকে স্টেপ করছে, স্টেপ করে তাকে মারা ফেলছে। যারা হত্যাকারী আছে 24 ঘন্টার ভিতরে তাদের আমরা ধরতে চাই, আমরা দেখতে চাই যে তাদের প্রশাসন ধরেছে। রাজশাহীতে ট্রাক চাপায় এক ভটভটি চালক সহ 2 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় খড়াছড়ি বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা পণ্য বোঝাই একটি ট্রাক বাইপাসের আশরাফের মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভটভটির হেলপার কামাল নিহত হন। এ সময় আহত ভটভটি চালককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত 2 জনের বাড়ি তানোর উপজেলার শিবলুর গ্রামে। সামনাসামনি লাগছে, লাগার পরে ওরা ধাক্কা দিয়ে একবার সামনে এসছে, নিয়ে উল্টা দিয়ে তখন একটা রাস্তালে পড়ে গেছিল। একজন লোক মারা গেছে, একজন ওই ফায়ার ব্রিগেডের গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেছে। ট্রাকটা আমরা জব্দ করছি। এবার প্রবাসের খবর। কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার সাবেক এমপি জয়নাল আবেদিন ভূঁইয়ার 11তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সৌদি আরবের রিয়াদ প্রবাসী নাঙ্গলকোট উপজেলার আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রিয়াদের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ ভূঁইয়া। আলহাজ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বশির। আলোচনা শেষে মরহুম জয়নাল আবেদিন ভূঁইয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। মন্ত্রিসভায় থাকা জাতীয় পার্টির সংসদ সদস্যরা দল থেকে পদত্যাগ করলে তা দলের জন্য ইতিবাচক হবে বলে মন্তব্য করেছেন দলটির কো চেয়ারম্যান জিএম কাদের। বৃহস্পতিবার দুপুরে পার্টির বনানী কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, জনগণের স্বার্থে সরকার চাইলে যে কোনো সময় জাতীয় নির্বাচন দিতে পারে। আমরা আমাদের তরফ থেকে সংসদে আমরা থাকতে চাই। আমরা সংসদ থেকে পদত্যাগ করতে আমাদের সংসদ সদস্যকে বলবো, এখন এই কথাটি সঠিক নয়। প্রধানমন্ত্রী যদি তাদেরকে মন্ত্রিসভায় রাখতেই চান ওনার উপযুক্ততা হিসাবে বা তার যে কোনো গুণাগুণের কারণে, আমি মনে করি আমার তাতে কোনো আপত্তির কিছু নেই। কিন্তু জাতীয় পার্টিতে না থেকে ওনারা যদি আত্মীকরণ করেন, ওনারা যদি আলাদাভাবে মন্ত্রিসভায় যান, আমার মনে হয় আমার তরফ থেকে কোনো আপত্তি নেই এবং জাতীয় পার্টির তরফ থেকেও এখানে কোনো আমাদের আপত্তির কিছু নেই। জাতীয় পার্টির থেকে এটা করতে গেলে আমাদের রাজনীতি হচ্ছে না, দেশের রাজনীতিতে একটা কলঙ্ক হচ্ছে, এটা আমরা চাই না। বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল ফোনের সিম ও রিম পুনরায় নিবন্ধনের ক্ষেত্রে কেউ অর্থ আদায় করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে দেশের মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। কোনো রকম সিম এবং রি-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোনো অর্থ দিতে হয় না, রিটেইলারকেও দিতে হয় না। এটি কিছু অসৎ রিটেইলার তাদের নিজস্ব ব্যক্তিগত ভাবে লাভবান হবার জন্য করছেন। এই বিষয়টি আমরা মোবাইল ফোন অপারেটরদের কাছে তুলে ধরেছি। আজকে আমরা ঐক্যমতে পৌঁছেছি যে মোবাইল ফোন অপারেটররা সেটির ক্ষেত্রে ইনভেস্টিগেট করবে এবং সত্যতা পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তার কে ব্ল্যাকলিস্টেড করবেন এবং তার যে রিটেইলারশিপ সেটি ক্যান্সেল করা হবে। ভ্যাট আদায়ের র্যাবের দেয়া প্রস্তাবটি গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সম্প্রতি ভ্যাট আদায়ে এনবিআর এর পক্ষে অভিযান চালানোর জন্য আগ্রহ প্রকাশ করে রাজস্ব বোর্ড প্রস্তাব পাঠায় র্যাব। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানায় জাতীয় রাজস্ব বোর্ড। এতে আরও বলা হয়, প্রচলিত পদ্ধতিতে ভ্যাট আদায়ের কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া জনবান্ধব করদাতা ও ব্যবসা বান্ধব রাজস্ব প্রশাসন গড়ার লক্ষ্যে এনবিআর কাজ করে যাচ্ছে বলেও জানানো হয়। নিজের কোনো অবৈধ সম্পদ নেই দাবি করে বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমশের বলেছেন, সুইস ব্যাংকে আটকে থাকা $12 বিলিয়ন ফিরিয়ে আনতে আইনি লড়াই চালিয়ে যাবেন তিনি। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকে হাজিরা দিয়ে একথা জানান তিনি। বৃহস্পতিবার সকাল 11টার কিছু আগে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে উপস্থিত হন মুসা বিন শমশের। এ সময় ব্যক্তিগত নিরাপত্তা প্রহরীরা তার সঙ্গে ছিলেন, তবে দেহরক্ষী ছাড়াই দুদক কার্যালয়ে ঢোকেন তিনি। প্রায় পৌনে 2 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে কমিশনার জানান, দুদকের অনুসন্ধানে তার দেয়া হিসেব বিবরণীতে গরমিল পাওয়া গেছে। এছাড়াও মুসা বিন শমশের দুদককে তথ্য দিতে অসহযোগিতা করছেন বলেও জানান তিনি। বাংলাদেশ থেকে কোনো টাকা আমার সুইস অ্যাকাউন্টে যায়নি। পৃথিবীর 40টা দেশের সাথে আমার ব্যবসা, 40টা দেশের সামরিক বাহিনীর সঙ্গে আমার ব্যবসা। সেই দেশের সরকার যখন আমার বিল সেটেল করেছে, সমস্ত পয়সা আমার ওই অ্যাকাউন্টে গিয়েছে। বরঞ্চ বাংলাদেশে আমার কোম্পানির অ্যাকাউন্টে শত শত কোটি টাকা বৈদেশিক মুদ্রা আমি এনেছি, প্রমাণ তাদের কাছে আছে। ট্র্যাক থেকে বাইরে যাওয়ার চেষ্টা করছে আর কি। এটা তার একটা অভিনয় হতে পারে, এটা কৌশল হতে পারে, কিন্তু আমাদের দায়িত্ব হলো টু ফাইন্ড আউট দি ট্রুথ। তো এখানে সে যেটা বলেছে যে আমার $12 বিলিয়ন বিদেশে আছে, আমার পার্টনার আছে এই ব্যবসা, এই পার্টনারকে বলছে যে নিযুক্ত আইনজীবীর মাধ্যমে তার ডিটেলসটা তার কাছে পাঠানোর জন্য। 2015 সালে 10টি বিভাগে 11 জন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন। বৃহস্পতিবার সকালে বাংলা একাডেমিতে সংবাদ সম্মেলনে এই পুরস্কার ঘোষণা করেন মহাপরিচালক শামসুজ্জামান খান। এবছর কবিতা পুরস্কার পেয়েছেন কবি আলতাফ হোসেন, কথা সাহিত্যে শাহিন আক্তার, প্রবন্ধে যৌথভাবে আবুল মোমেন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। এছাড়া গবেষণায় মনিরুজ্জামান, অনুবাদে আব্দুস সালিম, মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যে তাজুল মোহাম্মদকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। আত্মজীবনী, স্মৃতিকথা ও ভ্রমণ বিভাগে ফারুক চৌধুরী, নাটকে মাসুম রাজা, বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ বিভাগে শরীফ খান এবং শিশু সাহিত্যে এ পুরস্কার পেয়েছেন সুজন বড়ুয়া। 1 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করবেন তারা। দেশের বাইরের খবর। 80,000 শরণার্থীকে সুইডেন থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, শরণার্থী হিসেবে তাদের আবেদন গ্রহণযোগ্য না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছর 58,800 আবেদন যাচাই বাছাইয়ের পর 55% আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়। শরণার্থী হিসেবে সুইডেনে আশ্রয়ের জন্য গত বছর প্রায় 1,63,000 আবেদন জমা পড়ে, যা ইউরোপের অন্য যে কোনো দেশের তুলনায় বেশি। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা স্কাইপে কথা বলেছি সুইডেন প্রবাসী বাংলাদেশি সোহাগ মির্জার সঙ্গে। তিনি আমাদের জানিয়েছেন বিস্তারিত। 80,000-এর মতো শরণার্থীকে তাদের নিজ নিজ দেশে অথবা যে দেশে তারা প্রথম এসেছে সেই সব দেশে ফেরত পাঠানো হবে। গত বছর সুইডেনে 1,63,000 শরণার্থী এসেছে
এবং এদের মধ্যে প্রায় সবাই এখানে আসিলের জন্য অ্যাপ্লাই করেছে, যাদের মধ্যে প্রায় গতকাল যেটা খবর এসেছে যে প্রায় 50 to 60% তাদের ভিতর অ্যাপ্লাইগুলো রিজেকশন হবে এবং এর মাধ্যমে তাদেরকে নিজ নিজ দেশে ফেরত যেতে হবে। এবং প্রথমত যে তারা নিজ উদ্যোগে যাবে, এক্ষেত্রে যদি তারা না যায় পরবর্তীতে তাদেরকে ফোর্সের মাধ্যমে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপ নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিল আসরের ফেভারিট ভারত। গ্রুপ ডির ম্যাচে আয়ারল্যান্ডকে ৭৯ রানে হারিয়েছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বড় জয় তুলে নিয়েছে শক্তিশালী পাকিস্তান ও শ্রীলঙ্কা। তবে যুব বিশ্বকাপের দ্বিতীয় দিনে সবচেয়ে বড় চমক দেখিয়েছে নেপাল। জায়ান্ট নিউজিল্যান্ডকে ৩২ রানে হারিয়েছে নেপালি যুবারা। সব ঠিক থাকলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করার কথা ছিল ভারতের, কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে অজিরা অনূর্ধ্ব-19 বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেয় ভারতের প্রতিপক্ষ হিসাবে মাঠে নামে আয়ারল্যান্ড। শক্তির বিচারে এগিয়ে থাকলেও টস হেরে ব্যাট করতে নেমে মিরপুরে ব্যাটিং এর শুরুটা ভালো হয়নি ভারতের। স্কোরবোর্ডে কোনো রান না তুলেই বিদায় নেন অধিনায়ক ঈশান কিষান। রিকি ভুই ও ঋষভ পান্ত আর আরমানরা ব্যাট হাতে ব্যর্থ হলে দলীয় ৫৫ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে তিনবারের চ্যাম্পিয়নরা। তবে ওয়াশিংটন সুন্দর ও সরফরাজের ৯১ রানের জুটিতে শেষ দিকে ৯ উইকেট হারিয়ে ২৬৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত। সর্বোচ্চ ৭৪ রান করেন সরফরাজ। ২৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আইরিশদের শুরুটাও ভালো হয়নি। দলীয় ৪৬ রানের মধ্যেই ৪ টপ অর্ডার ব্যাটসম্যান আউট হয়ে সাজঘরে ফেরেন। এরপর ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড। শেষ পর্যন্ত ম্যাকক্লিনটক ৫৮ ও টাকার ৫৭ রান তুললেও ১৮৯ রানেই গুটিয়ে যায় আইরিশরা। এদিকে ফতুল্লায় ১৯৯৮ রানার্স আপ নিউজিল্যান্ডকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে নেপাল। গ্রুপ ডির ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করে ৭ উইকেটে ২৩৮ রানের সংগ্রহ পায় নেপাল। জবাবে ২০৬ রানে শেষ হয় জুনিয়র ব্ল্যাক ক্যাপদের ইনিংস। সিলেটে গ্রুপ বিতে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় জয় পেয়েছে পাকিস্তান। পাক বোলারদের বোলিং তোপে টস হেরে ব্যাট করতে নামা আফগানরা ৪১ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৬ রান তুলতে সমর্থ হয়। জবাবে ৩১ ওভার ৩ বলে ৪ উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। গ্রুপ বি এর অন্য ম্যাচে বড় জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কাও। টস জিতে ৬ উইকেটে ৩১৫ রানের পাহাড় গড়ে লঙ্কানরা। জবাবে ১১৯ রানেই গুটিয়ে যায় কানাডা। নাসির সুলতান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। সরকারকে বেকায়দায় ফেলতে চট্টগ্রামে পবিত্র কোরআন শরীফ ছিঁড়ে ফেলে জামায়াত শিবির। দুজনের জবানবন্দি। জামায়াতের বিচারে আইনি সংশোধনী মন্ত্রিসভায় উঠবে ফেব্রুয়ারিতে। দারিদ্র্য দূর করতে এই অঞ্চলের দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। চীনা ভাষায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইয়ের মোড়ক উন্মোচন। পহেলা বৈশাখে টিএসসিতে নারী লাঞ্ছনার অভিযোগে গ্রেফতার একজন ২ দিনের রিমান্ডে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি। মেট্রো রেলের রুট পরিবর্তনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ উপাচার্যের। এবং সিগন্যাল বাতি থাকলেও রাজধানীতে ট্রাফিক ব্যবস্থায় এখনো ব্যবহার হচ্ছে পুরনো পদ্ধতি। নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিঙ্ক প্রবিও সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।